এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাসবায়ে মোর মোর সরে দাও ও রায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো। ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवतो वर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्मा वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारम् अवतु अवतु मम अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्वी नवदीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে
রবীন্দ্রনাথ দেখেছিলেন একরকম মানুষের পর্বের একটা সীমারেখা রূপে। নতুন বছরের সে বিশেষ দিন ঘিরে বাংলা সাহিত্য জগতে চিরকালই আলাদা উন্মাদনা, অনবদ্য সৃষ্টিকথা। তেমনই কিছু গল্পকথার সংকলন রাহুল দাশগুপ্তর এই সময়.com-এ প্রকাশিত প্রতিদিনই যে আসলে নববর্ষ আমরা বাংলার বধূরা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। গত শতকের ৮০-র দশকের কবি সুমিতেশ সরকার নাছোড় কর্কট রোগের মুখোমুখি দাঁড়িয়ে তার সাদা অ্যাম্বুলেন্স কবিতায় লিখেছেন, ভালো থাকা ও না থাকার মাঝখান দিয়ে এক একটা পয়লা বৈশাখ চলে যাচ্ছে, সকালবেলার দোয়েল পাখি চলে যাচ্ছে, সাদা অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের ভিতরে যে শুয়ে থাকে তাকে অবিকল তোমার মতো দেখতে। ঠান্ডা অক্সিজেনের নল, ঠান্ডা স্যালাইনের বোতল, ঠান্ডা চোখের জল পেরিয়ে যেন দূরে কোথাও চলে যেতে চাইছে সে, কিন্তু কোথায় কত দূরে কেউ জানে না। শুধু ঠান্ডা অক্সিজেনের নল, ঠান্ডা স্যালাইনের বোতল, ঠান্ডা চোখের জল, আর ভালো থাকা ও না থাকার মাঝখান দিয়ে চলে যাওয়া এক একটি পয়লা বৈশাখ, সকালবেলার দোয়েল পাখি, সাদা অ্যাম্বুলেন্স। এই কবিতায় পয়লা বৈশাখ নিছক কোনো একটি দিন নয়, মৃত্যু ও বিষণ্ণতায় ঘেরা একটি জীবনের কাছে নতুনভাবে বেঁচে ওঠার প্রতিশ্রুতিও বটে। এই প্রতিশ্রুতির প্রসঙ্গেই মনে পড়ে রবীন্দ্রনাথের নববর্ষ প্রবন্ধের সেই অসামান্য উদ্ধৃতি, প্রান্তরের মধ্যে পুণ্যনিকেতনে নববর্ষের প্রথম নির্মল আলোকের দ্বারা আমাদের অভিষেক হইল, আমাদের নবজীবনের অভিষেক। মানব জীবনের যে মহোচ্চ সিংহাসনে বিশ্ববিধাতা আমাদিগকে বসিতে স্থান দিয়াছেন, তাহা আজ আমরা নবগৌরবে অনুভব করিব। এই মহিমান্বিত জগতে অদ্যকার নববর্ষ দিন আমাদের জীবনের মধ্যে যে গৌরব বহন করিয়া আনিল, এই পৃথিবীতে বাস করিবার গৌরব, আলোকে বিচরণ করিবার গৌরব, এই আকাশ তলে আসীন হইবার গৌরব, তাহা যদি পরিপূর্ণভাবে চিত্তের মধ্যে গ্রহণ করি, তবে আর বিষাদ নাই, নৈরাশ্য নাই, ভয় নাই, মৃত্যু নাই। আজ নববর্ষের দিনে এই কথা যদি উপলব্ধি করি, আমাদের মধ্যে তাহার অক্ষয় আনন্দ যদি স্তব্ধ গভীরভাবে অন্তরে উপভোগ করি, তবে সংসারের কোনো বাহ্য ঘটনাকে আমার চেয়ে প্রবলতর মনে করিয়া অভিভূত হইব না। বৃহত্তম বিপদই বা কতদিনের, মহত্তম দুঃখই বা কতখানি, দুঃসহতম বিচ্ছেদই বা আমাদের কতটুকু হরণ করে। যদি তাহার আনন্দ থাকে, দুঃখ সেই আনন্দেরই রহস্য, মৃত্যু সেই আনন্দেরই রহস্য। নববর্ষের প্রাতঃ সূর্যালোকে দাঁড়াইয়া অদ্য আমাদের হৃদয়কে চারদিক হইতে আহ্বান করি। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ।
বৎসরের আগর জানা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি অশ্রু বাষ্প সুদূরে দিলাম যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো মুছে জগ গ্লানি ঘুচে জগ জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা মুছে জগ গ্লানি ঘুচে জগ জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করে দাসী আলো 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 তব প্রলয়ের শাখানো আলো আলো তব প্রলয়ের শাখ মায়ার কুচ্ছুটে জল যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো প্রভাত কুমার মুখোপাধ্যায় তার রবীন্দ্র জীবন কথায় লিখেছেন, নোবেল প্রাইজ ঘোষিত হবার 5 মাস পরে 1321 সালের বৈশাখে প্রমথ চৌধুরী সবুজপত্র নামে নতুন মাসিক পত্র প্রকাশ করলেন। নববর্ষে তথা 1321 সনে নূতন একটা ঘটনা বলবার মতো, কারণ তার সঙ্গে কবির মানসপুত্র বিশ্বভারতীর ইতিহাস জড়িত। সেটি হচ্ছে সুরুলের কুঠিবাড়িতে গৃহপ্রবেশ। 2 বছর পূর্বে রবীন্দ্রনাথ বিলাতে থাকতেই সুরুলের বাড়ি ও জমি কেনা হয়েছিল। প্রায় 20,000 টাকা ব্যয় করে জঙ্গল কাটিয়ে ভাঙা বাড়ি সংস্কার করে আধুনিক করা হয়েছে। এমনকি বিজলিবাতের জন্য ইঞ্জিন ডায়নামো এসে গেল। কুষ্টিয়ার ব্যবসায়ের ধ্বংসাবশেষ, শেষ চিহ্ন। শিলাইদহের পাত গুটিয়ে জিনিসপত্র, ল্যাবরেটরি, লাইব্রেরি সব সুরুলে এসে গেল। সেখানে বৈজ্ঞানিক গবেষণার কাজ চলতে পারবে। এখন টাকার অনটন নেই। বিলাত থেকে ম্যাকমিলান কোম্পানি অনুদিত বই বিক্রয়ের দরুন মোটা অঙ্কের টাকা পাঠাচ্ছে। প্রসঙ্গত 1322 সালে সবুজপত্রের 2য় বছর থেকে রবীন্দ্রনাথ ওই পত্রিকায় ঘরে বাইরে লিখতে শুরু করেন। 1344 সালের পয়লা বৈশাখে শান্তিনিকেতনে চীনা ভবনের উদ্বোধন হয়। রবীন্দ্রনাথের জীবনের শেষ নববর্ষ 1348 বঙ্গাব্দে। সভ্যতার সংকট সেদিন পঠিত হয় আর গাওয়া হয় ওই মহামানব আসে। ওই বছরই গ্রীষ্মের ছুটিতে বুদ্ধদেব বসু সপরিবারে আসেন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে। রানীচন্দ্রের আলাপচারী রবীন্দ্রনাথ বই থেকে জানা যায় 1939 সালের 14 এপ্রিল তথা পয়লা বৈশাখ শ্যামলী প্রাঙ্গণে সকালবেলায় রবীন্দ্রনাথ বলেন, নববর্ষ ধরতে গেলে রোজই তো লোকের নববর্ষ, কেননা এই হচ্ছে মানুষের পর্বের একটা সীমারেখা। রোজই তো লোকের পর্ব নতুন করে শুরু হয়। ওই দিন রবীন্দ্রনাথ আরো বলেন, ছবি আঁকা হচ্ছে বৈরাগ্যের জিনিস। কোনো তাড়া নেই, কোনো তাগিদ নেই, সময় কেটে গেলেই হলো। সময় কাটানো নিয়েই দরকার। 1941 সালে 14 এপ্রিল পয়লা বৈশাখ
তার প্রসঙ্গে রানী চন্দ লিখেছেন, আজ নববর্ষ, এবারে পয়লা বৈশাখে গুরুদেবের জন্মোৎসব হবে, আগে থেকেই ঠিক করা হয়েছিল। ভোরবেলায় কচি শালপাতার ঠুঙ্গায় কিছু বেল, জুই, কামিনী তুলে উদয়নের দক্ষিণ বারান্দায় গুরুদেবের হাতে দিয়ে প্রণাম করল। আজ অনেক আগে থেকেই গুরুদেব বারান্দায় বসে আছেন। ফুলের ঠোঙাটি হাতে নিয়ে গন্ধ শুকতে শুকতে ধীরে ধীরে বললেন, আজ আমার জীবনের ৮০ বছর পূর্ণ হলো। আজ দেখছি পিছন ফিরে কত বোঝা যে জমা হয়ে আছে, বোঝা বেড়েই চলেছে। সালের 14ই এপ্রিল ছিল 1330 বঙ্গাব্দের পয়লা বৈশাখ। কাজী নজরুল তখন রাজদ্রোহের অপরাধে হুগলির জেলখানাতে বন্দী। 1922 সাল থেকে প্রকাশিত হতে শুরু করেছিল ধূমকেতু। অল্প সময়ের মধ্যেই ধূমকেতু আলোড়িত করেছিল নগর কলকাতা। সেই বছরই প্রকাশিত হয় নজরুলের প্রথম কাব্য সংকলন অগ্নিবীণা এবং রাজনৈতিক প্রবন্ধ সংকলন যুগবাণী। অগ্নিবীণার প্রচ্ছদ এঁকেছিলেন স্বয়ং অবনীন্দ্রনাথ। বইটি উৎসর্গ করা হয়েছিল অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্রনাথ ঘোষকে। ফলে নজরুলের কারাশুদ্ধি ছিল এক অনিবার্য ঘটনা। পয়লা বৈশাখের দিন থেকেই জেলের অব্যবস্থা ও বন্দীদের প্রতি বর্বর ব্যবহারের প্রতিবাদে তিনি হঠাৎ অনশন ঘোষণা করে বসেন। নজরুলের সঙ্গে ছিলেন আরও 21 জন বন্দী, তারাও এই অনশন ব্রতে সামিল হন। সারা দেশে যখন বর্ষবরণের উৎসব চলেছে, নজরুলের ওপর তখন বাড়িয়ে দেওয়া হয়েছে অত্যাচারের মাত্রা। তার হাতে পায়ে শিকল পরিয়ে রাখা হয়, তার সঙ্গে ছিল নির্জন কারাকক্ষবাস আর জোর করে খাওয়ানোর প্রচেষ্টা। সে সময় রাতে নজরুলের তীব্র জ্বর হতো, অনেক সময় জ্বরের প্রকোপে বেহুশ হয়ে যেতেন। পরবর্তী 28 দিনে তার ওজন 25 পাউন্ড কমে যায়। 25শে বৈশাখ নাকে নল দিয়ে নজরুলকে জোর করে খাওয়ানো হয়, কিন্তু 2 দিন পর তাও বন্ধ হয়ে যায়। এই সময় শরৎচন্দ্র পণ্ডিত ওরফে দাদা ঠাকুর যে কবিতাটি লিখেছিলেন তা এই রকম: কাজী নজরুল ইসলাম ও আরও কয়েকটি প্রাণী হুগলির জেলখানাতে ছেড়েছে দানা পানি, কর্তাদের ব্যবহারে অন্ন ছেড়েছে তারা, সরকারের কি আসে যায়, না খেয়ে মরলে কাজী।
তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারে সিংহ দ্বারে ধমক ভেঙে ভাঙলো আগুন। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক ভেঙে ভাঙলো আগুন। মৃত্যু গহন অন্ধকূপে, মহাকালের চণ্ড রূপে, মৃত্যু গহন অন্ধকূপে, মহাকালের চণ্ড রূপে, ধূম্রধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। পয়লা বৈশাখের সঙ্গে সুকুমার রায়ের সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ। লীলা মজুমদারের লেখা সুকুমার গ্রন্থটি থেকে এ ব্যাপারে অনেক তথ্য পাওয়া যায়। তিনি লিখেছেন 1913 সালের সেপ্টেম্বর মাসে সুকুমার আবার দেশের মাটিতে পদার্পণ করলেন। তার আগেই এই শহরেই একটা ছোট ঘটনা ঘটে গেছিল, যার ফলে বাংলার ছোটদের সাহিত্য একটা নতুন বলিষ্ঠতা পেয়েছিল। সে হলো 13ই এপ্রিল 1913 বাংলার পয়লা বৈশাখ 1320 তারিখে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্পাদনায় সন্দেশ পত্রিকার আবির্ভাব। প্রথম বছর থেকেই সন্দেশে সুকুমারের লেখা অদ্ভুত মজার কয়েকটা কবিতা, গল্প, ছড়া পাঠকদের অবাক করে দিয়েছিল। এমন যে কেউ লিখতে পারে পাঠকরা ভাবতে পারেনি। তাই বলে একথা ভাবলে চলবে না যে সুকুমারের আগে ছোটদের জন্য কেউ কোনো মজার ছড়া বা গল্প লেখেনি। বাঙালিরা সর্বদাই ভারী আমোদে জাত বলে খ্যাত ছিল। এদেশের লোককথা উপকথা পড়লেই তা টের পাওয়া যায়। প্রকৃতপক্ষে বৈশাখ মাসের সঙ্গেই সুকুমার রায়ের সম্পর্ক ছিল অতি ঘনিষ্ঠ। 1906 সালের বৈশাখে কানাখোড়া সংবাদ নামের বেশ দীর্ঘ একটি কবিতা তিনি লেখেন, যা সন্দেশ পত্রিকায় ছাপা হয়। মাত্র 9 বছরের মধ্যে সুকুমার মোট 103টি কবিতা, 88টি নানা ধরনের ছোট গল্প, 122টি প্রবন্ধ সন্দেশ পত্রিকার জন্য লিখেছিলেন। তাছাড়া সব ছবি তাঁর আঁকা, প্রায় সব ফটো তাঁর তোলা। সেই সময় বাংলা কিশোর উপন্যাস বিশেষ ছিল না। সুকুমারই 1329 সালে প্রথম লিখেছিলেন হজবরলা, আর 1330 সালে বৈশাখে প্রকাশিত হয় হেসরাম হুঁশিয়ারের ডায়েরি। সুকুমার নিজেই তখন সন্দেশের সম্পাদক। লীলা মজুমদার লিখেছেন, এই বই লেখার আর কারো সাধ্য ছিল না। বড়দের কেউ কেউ ভেবেই পেতেন না এত আহ্লাদের কারণটা কি, অথচ উদ্ভট রস কাউকে বুঝিয়ে বলার নয়। জীবনানন্দ দাশ 1919-এ বিএ পাশ করেন। সে বছরই ছাপার হরফে প্রথম কবি হিসাবে তার আত্মপ্রকাশ। মনমোহন চক্রবর্তী সম্পাদিত ব্রহ্মবাদী পত্রিকার 1326 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যার প্রথম পৃষ্ঠায় বর্ষ আবাহন কবিতাটি প্রকাশিত হয়। নতুন বাংলা নববর্ষের সূচনা উপলক্ষে তার মায়ের কবিতাই পরপর 3 বছর প্রকাশিত হয়েছে ওই পত্রিকায়। সে বছর সম্ভবত তার মায়ের আগ্রহে জীবনানন্দ নববর্ষের বন্দনা রচনা করেছিলেন। এই কবিতার শেষ 4টি লাইন ছিল, এসো এসো ওগো নবীন, চলে গেছে জীর্ণ মলিন, আজকে তুমি মৃত্যুবিহীন মুক্ত সীমারেখা। 1330 সালে পয়লা বৈশাখ কল্লোল প্রথম প্রকাশিত হয়।
1888 থেকে 1941 ওই পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস এবং 1894 থেকে 1925 সহ সম্পাদক ছিলেন গোকুলচন্দ্র নাগ। কল্লোল পত্রিকায় জীবনানন্দ দাশের প্রথম যে কবিতাটি প্রকাশিত হয়েছিল তার নাম ছিল নীলিমা। ডাকযোগে পাঠানো এই কবিতাটির স্মৃতিচারণ করতে গিয়ে অচিন্ত কুমার সেনগুপ্ত লিখেছেন, এক টুকরো নীলিমার মতো একটি কবিতা উড়ে এসে পড়ল কল্লোলে। লেখক শ্রী জীবনানন্দ দাশগুপ্ত। 1335 সালের পয়লা বৈশাখ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার দিনলিপিতে লিখেছেন, নববর্ষের দিনটা অনেক কাল আগের শৈশবের সেই সব কালবৈশাখীর দিনের কথা মনে পড়ে। সেই বৃষ্টির গন্ধ, মেঘান্ধকার, আকাশের মায়ায় মুগ্ধ হয়ে ঘরের কোণে বসা, কাঁথা পাতা, শিল পড়ার আশায় আগ্রহে আকাশের দিকে ঘন ঘন চাওয়া, ঘরের দাওয়ায় চেয়ার পেতে মেঘান্ধকার আকাশের দূর পূর্ব প্রান্তে চেয়ে বিদ্যুৎ চমক, বৃষ্টির গন্ধ উপভোগ করতে করতে মনে পড়ল কত কথা। অনেক দূরে আজ আমার গ্রামে হয়তো চড়কের গোষ্ঠবিহার, ছেলেবেলার মতো মেলা হচ্ছে, কত হাসি মুখ ছেলে মেয়ে, পাড়া গাঁয়ের কত মাটির ঘর থেকে এসেছে, এতক্ষণ লাঠি খেলা চলছে, 25 বছর আগের মতো হয়তো। সালের পয়লা বৈশাখে নববর্ষ নামের গদ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নববর্ষে নবীন আশায় নূতনকে আমরা আহ্বান করি। হে নূতন, এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি, সংকল্প করি চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন, ক্রন্দন হেরিব না দি। বসন্তের শেষে গ্রীষ্মারম্ভে, মহাবিষুব সংক্রান্তির অন্তে, বৈশাখে আমাদের বর্ষারম্ভ। পৃথিবীর সকল দেশে তাদের উপলব্ধ অনুযায়ী নববর্ষের শুভেচ্ছা পাঠানোর রীতি আছে। আমাদের দেশে সংকল্পই প্রধান। রবীন্দ্রনাথ ছিলেন পুরোহিত, তিনি পড়েছিলেন মন্ত্র। দেশব্রত হলো জাতিগতভাবে আত্মিক সাধনার ব্রত। সে ব্রত আমাদের ব্যর্থ হয় না। স্বদেশ হয়েছে স্বর্গ, মানুষ হয়েছে দেবতা। বঙ্কিমচন্দ্র চিন্ময়ী আত্মা শক্তিকে মৃন্ময়ী দেশের বুকের ভেতর প্রত্যক্ষ করেছিলেন। বন্দে মাতরম বলে প্রণত হয়েছিলেন। কমলাকান্ত রূপে তিনি কেঁদেছিলেন। এদেশের নববর্ষ সার্থক হোক সৌভাগ্যের মধ্যে, তপস্যার মধ্যে হোক তার আরম্ভ। মানিক বন্দ্যোপাধ্যায়ের হরপ উপন্যাসে আছে এরকমই কয়েকটি লাইন। ওরাতে কালাচাঁদের হরপ গল্প বুকে নিয়ে নতুন বাংলা বছরের বৈশাখের মাঝামাঝি হরপ পত্রিকা প্রকাশিত হয়। নতুন প্রেস, নতুন কাগজ, নতুন ব্যবস্থা বলে কাগজ বার করতে করতে পয়লা দোসরার বদলে মাসের মাঝামাঝি হয়ে যায়নি। মাহেশের নীতি অনুসারে
এই সময় কাগজটা বার করা হয়েছে। লোকে মাইনে পায় ইংরাজি বছরের গোড়াতে, বাংলা মাসের কোনো হিসাবই এখানে খাটে না। মাসকাবারি মাইনে পেয়ে যারা কাগজ কিনবে তাদের জন্য হিসাব না কষে পত্রিকা বার করার কোনো মানেই হয় না। মানব প্রতিবাদের সুরে বলেছিল, কেন বাংলার 15-16 তারিখে ইংরাজির পয়লা হয়, এমন কাগজ বার করবেন যা 15-16 দিনেই বাসি হয়ে যাবে, লোকে কিনবে না। এদেশে তাই হয়। মাসিক পত্রিকা হলো ভাজা মাছের মতো, যতই ভালো করে ভাজো, জুড়িয়ে গেলে কেউ কিনবে না। পয়লা বৈশাখ নিয়ে একটা ভিন্ন প্রসঙ্গের কথা বলেছেন সঞ্জিদা খাতুন। আমার সোনার বাংলা বইতে তিনি লিখেছেন, পয়লা বৈশাখের ভোরবেলায় নতুন জীবনের আনন্দে মেতে উঠি আমরা। শুরু হয় গান আর কবিতা পাঠ। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, কিংবা নব আনন্দে জাগো আজি, কিংবা সবারে বাসরে ভালো, নইলে মনের কালো বুঝবে না রে। নতুবা তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছায়। এইসব গানগুলোতে মনের ময়লা ধুয়ে সকালবেলা নির্মল বাতাসে আনন্দ নিয়ে জেগে উঠবার কথা, দেশ মায়ের সুন্দর রূপের কথা, সবাইকে ভালোবেসে নতুন দিন শুরু করবার কথা। ওই দিনে এই গানগুলো গাইবার যে কি আনন্দ, কি বলবো। আর কবিতাগুলোতে সকলের কথা কিছু থাকলেও বেশিরভাগ থাকে শক্ত হয়ে মাথা তুলে দাঁড়াবার ডাক। কিন্তু রবীন্দ্রনাথ, রজনীকান্ত, অতুল প্রসাদ, নজরুলের এসব গান গেয়ে বাঙালিদের একসঙ্গে জড়ো হওয়াটা ভালো চোখে দেখে না পাকিস্তান সরকার। তাদের ভুরু কুঁচকে ওঠে, সন্দেহ করেন আমরা তাদের অর্থাৎ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। আমরা অবশ্যই আমাদের বাঙালিত্বকে ঝালিয়ে নিয়েছি পয়লা বৈশাখের এই আয়োজন করে। আর তাদের জোর ইচ্ছা ছিল বাঙালিকে তার ভাষা, তার গান ভুলিয়ে দিয়ে অন্যরকম করে তুলবেন। সে কি করা যায়? আমরা আমাদের ভাষার দাবি যেমন ছাড়ি না, তেমনি আমরা গানও গেয়ে চলি। আমাদের জেদ হলো বাঙালির নতুন বছর পয়লা বৈশাখকে উৎসব করে তুলে নিজেদের সম্পদকে ধরে রাখবার ইচ্ছা জাগিয়ে তুলব সকলের মনে। আমরা মিটিং, মিছিল, চেঁচামেচি করে কোনো কথা বলতে গেলাম না, কিন্তু মানুষ কবিতা গান শুনেই বুঝে নিল যা বোঝার। সুন্দরবনের কথাকার উৎপলেন্দু মণ্ডল একলা বৈশাখ গদ্যে লিখেছেন, চৈত্র যায় বৈশাখ আসে। পয়লা বৈশাখে নতুন ভিটে বাড়িতে ওল, কচু আর হলুদ লাগাতাম। বর্ষার আগে না পুতলে কবে পুতবে? এই দিনই বাপ কাকারা সকাল সকাল স্নান করে তুলসী মঞ্চ বানিয়ে এক ঘট জল ঝুলিয়ে দিত। পয়লা বৈশাখে রোদ্দুর বড় কম নয়। সারা দুপুর মাঠ ঘাট ঘুরে বাড়ি এলে মা বলতো, গা দিয়ে রোদ পোড়া গন্ধ বেরোচ্ছে। রৌদ্রের গন্ধ মুছে যাওয়ার আগে আমরা মাঠে বাসায় শুয়ে থাকতাম। কুমড়ো উচ্ছের খেতে গবাদি পশুর আক্রমণ ঠেকাতে মাচার ওপর বাসা করা হতো। এভাবে বিচিত্র অভিজ্ঞতায় ধ্রুপদী আভিজাত্যে অথবা লোকজীবনের ছেঁড়া পৃষ্ঠায় বাংলা সাহিত্যের নানা পরিচ্ছেদে ধরা পড়তে থাকে পয়লা বৈশাখ।